আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি, এইদের আবার জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। আমি কি করতে পারি? আপনি কি বিরোধী মুক্ত রাজ্য চাইছেন? কেন্দ্র সরকার বিরোধী মুক্ত দেশ চাইছে, আর আমাদের রাজ্য সরকার বর্তমান যে আছে বিরোধী মুক্ত রাজ্য চাইছে। কিন্তু আমরা ভুলে গেলে চলবে না, যেখানে ডেমোক্রেসিতে বিরোধী অপোজিশন যতই শক্তিশালী থাকবে, ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে, এটা ভুললে চলবে না। তাই দুটোই সরকার বিরোধী মুক্ত করতে চাইছে, এদের বিরুদ্ধে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই চালিয়ে রাখতে হবে। পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের, প্রধান তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের, তারপরে যে ভাষা বলেছে, বাকি যেগুলো আমার পক্ষে বলা সম্ভব হয়, ব্যক্তিগতভাবে বিরোধিতা করব না, কিন্তু দিনের শেষে কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছে সব রসুনের গোড়া একটা জায়গায় এসে দাঁড়িয়ে। যেখানে আমার হিন্দু সমাজের ভাইয়েরা একটু বেশি বসবাস করে, সেখানে যে বলা হচ্ছে নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি, মুখে দাড়ি, ওর পার্টিতে তুমি কেন যুক্ত হবে? তবে একটা কথা বলে দিই, এটা আমার পার্টি নয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। এই পার্টিতে আমার যতটা ক্ষমতা আছে, তাপস ব্যানার্জির যতটা ক্ষমতা আছে, লক্ষ্মীকান্ত হাসদার ততটাই ক্ষমতা আছে, এবং বিশ্বজিৎ মাইতির ততটাই ক্ষমতা আছে। অর্থাৎ আমাদের পার্টি এটা, আমার একগুচ্ছ দাবি আছে, আমাদের একগুচ্ছ দাবি নিয়ে আমরা অধিকার সমাবেশ করছি। দাবির গুরুত্ব, গ্রহণযোগ্যতা, বাস্তবতা কি আছে নতুন করে বলতে লাগবে না, কিন্তু আমি গুটি কয়েক কথা বলবো। আমার আগের বক্তা, আমাদের সকলের ভালোবাসা, আমাদের সকলের অত্যন্ত প্রিয় তাপস বাবু আপনাদের অনেক কথা বলেছে। আমি আমার মূল বক্তব্য আসার আগে আমাদের পার্টি কেন তৈরি করেছি সেই বিষয়টা আপনাদের সামনে একটু উত্থাপন করতে চাই। আপনারা শুনবেন ভাই? আমাদের পার্টি তৈরি এই জন্যই করেছি, বঞ্চিত নিপীড়িত মানুষের কণ্ঠ হওয়ার জন্য, যেই কণ্ঠকে পেছন দিক থেকে কেউ টিউনিং না করতে পারে। অশোকনগরের বুকে দাঁড়িয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিম বাংলার বিধানসভায় 18টি এসটি কমিউনিটির বিধায়ক আছে, শিডিউল ট্রাইব কমিউনিটির বিধায়ক আছে, কিন্তু সেই বিধায়কদের যেহেতু পেছনে টিউনিং করা আছে, কতটা বলতে পারবে, কি কি বলতে পারবে, কাদের জন্য বলতে পারবে, কি কি বলতে পারবে না, সবটাই নির্দিষ্টভাবে তাদের করে দেওয়া আছে। ফলে তারা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারে না আদিবাসীদের সাংবিধানিক অধিকার 5th শিডিউল সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারবে। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে প্ল্যাটফর্মটা দিয়েছে, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একজন দলিত, একজন নমশূদ্র, একজন হিন্দু, একজন মুসলমান, একজন দলিত, একজন পিছড়ে বর্গের মধ্যম সমাজের মানুষ তাদের সাংবিধানিক অধিকার যা আছে সেইগুলো নিয়ে তার কণ্ঠে বলিষ্ঠভাবে সংবিধানের গণ্ডিতে থেকে বলার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আপনারা অবাক হবে, আপনি কদিন আগে আপনারা দেখেছেন একটা চাকরির লিস্ট দেখছিলাম, সেই লিস্টে হোসেন এসটি কোটায় চাকরি করছে, ব্যানার্জি এসটি কোটায় চাকরি করছে, দাস এসটি কোটায় চাকরি করছে। এটা অন্যায় হচ্ছে, এসটি ভাইদের সাথে বৈষম্যমূলক আচরণ হচ্ছে, তাদের কোটাতে নন এসটিরা চাকরি করছে। আমাদের রাজ্যে অনেক এমপি আছে, অনেক এমএলএ আছে, অনেক বড় বড় রাজনৈতিক নেতা আছে। দুর্ভাগ্য যারা আদিবাসী সমাজের হওয়ার পরেও এই এতটুকু প্রতিবাদ করার তাদের সৎ সাহস দেখতে পেলাম না। কিন্তু আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে প্ল্যাটফর্মটা দিয়েছে, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওই আদিবাসীদের ভাইয়ের পক্ষ নিয়ে যারা অবৈধ ফেক এসটি সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে তাদের বিরুদ্ধে বলছি, এবং তার প্রমাণ জ্বলন্ত উদাহরণ এই দেখুন। ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিলের জন্য আমরা আজকের এই অধিকার সমাবেশ সারা রাজ্যে করে যাচ্ছি। এই জন্য আইএসএফ তৈরি হয়েছে। পশ্চিমবাংলা বিধানসভাতে শ্রমজীবী মানুষের কথা বলার জন্য, কৃষকদের কথা বলার জন্য, ডেলিভারদের কথা বলার জন্য অনেক রাজনৈতিক দল আছে। আমি কারো ব্যক্তিগতভাবে বিরোধিতা করব না, কিন্তু দিনের শেষে কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছে সব রসুনের গোড়া একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, শ্রমিকের শ্রম চুরি করবে। আমি সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে, যেহেতু বাম ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, জাতীয় কংগ্রেসের মিশ্রণে আমাদের সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল,
আমি বিধানসভার মধ্যে নির্দ্বিধায় পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে, চা শ্রমিক থেকে শুরু করে, চা বাগানের শ্রমিক থেকে শুরু করে, বিড়ি শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন সমাজে যে শ্রমিকরা আছেন তাদের কথা বল। যেখানে আমার হিন্দু সমাজের ভাইয়েরা একটু বেশি বসবাস করে, সেখানে যে বলা হচ্ছে নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি, মুখে দাড়ি, ওর পার্টিতে তুমি কেন যুক্ত হবে? তবে একটা কথা বলে দিই, এটা আমার পার্টি নয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। এই পার্টিতে আমার যতটা ক্ষমতা আছে, তাপস ব্যানার্জির যতটা ক্ষমতা আছে, লক্ষ্মীকান্ত হাসদার ততটাই ক্ষমতা আছে, এবং কিন্তু আমার যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা আছে তাদেরকে গিয়ে বোঝানো হচ্ছে। কিন্তু আমি তাদেরকে বলবো, যাদেরকে বোঝানোর চেষ্টা করছে, বলুন, প্রশ্ন করুন, যখন টেট পরীক্ষা হয়েছিল আমার হিন্দু সমাজের মা বোনেরা শাখাপালা পরে যখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল, এই অপদস্থ রাজ্য সরকারের প্রশাসন তখন শাখাপালা খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকানোর জন্য যে ব্যবস্থা করেছিল, অন্য কেউ প্রতিবাদ করেনি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ করেছিল, নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করেছিল। কিন্তু আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছে। একটু আগে যাওয়া যায়, যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা বসবাস করে একটু বেশি সংখ্যায়, সেখানে গিয়ে বোঝাচ্ছে কি ও বিজেপি দালাল। ভালো কথা, বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে। আজকে চলে যাওয়ার পরে এখানকার বিধায়ক, এখানকার এমপি, এখানকার পঞ্চায়েত পৌরসভার কি বলে ওটাকে গো, চেয়ারম্যান, প্রধান, এই সরি এখানে কাউন্সিলর কি বলবে, ও বিজেপি দালাল। আজকে একটা ভিডিও দেখছিলাম, আপনাদের ভাগ্য করে একটা এমএলএ পেয়েছেন বাবু, আপনারা ছবিটা বাড়িতে বাঁধিয়ে রাখবেন। এমএলএ কথা শুনেছেন? আমি অবাক ওনার বক্তব্য। ন্যূনতম সাংবিধানিক জ্ঞান আছে কি না নাই সেটা আমি বলবো না, কিন্তু সংবিধানকে সম্মান দিতে হবে না হবে না সেটা কিন্তু আমি কোনোকে জানাতে চাই। যে সরকারটা চলছে এটা জনগণের সরকার। কোন একটা রাজনৈতিক দল থেকে বেশি ভোট, বেশি এমএলএ নির্বাচিত হয়েছে মানে এ নয় যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই বলবে। কোন একটা জায়গায় এই অশোকনগরের মধ্যে এই অতিবৃষ্টির কারণে জল জমে গিয়েছে, পানি জমে গিয়েছে, সেখানে যখন এমএলএ পৌঁছেছে, কোন এক মা তাকে যখন বলে যে এই পানিটাকে সংস্কারের মানে ক্লিয়ারের কথা, তখন কি বলছে? পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের, প্রধান তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের, তারপরে যে ভাষা বলেছে, বাকি যেগুলো আমার পক্ষে বলা সম্ভব হয়ে উঠছে না। কিন্তু আমাদের বুঝতে হবে, একজন ব্যক্তি যখন ভোটে কন্টেস্ট করে, সে নির্দিষ্ট দলের থাকে, যখন নির্বাচিত হয়ে যায়, সংবিধানে যখন শপথ নেয়, সে আর নির্দিষ্ট দলের থাকে না, সে তার নির্বাচনী ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিতে হবে, এই দায়িত্বভার সে কাঁধে তুলে নেয়। আপনার এখানে যিনি এমএলএ আছেন, ও যে কথা বলেছে আজকে ভাইরাল হয়েছে, এই কথাটা আমি বলে যাচ্ছি, এখানে সংবিধানের মধ্যে সংবিধান তার কথাটাকে পারমিট করে না। বিরোধী রাখবে না। আরে ভারতবর্ষের এটা বিউটি, আমরা কেন্দ্রের বিজেপি সরকার আছে তার সমালোচনা করব, আজ আছে কালকে অন্য সরকার আসবে, কিন্তু আমার দেশের যেটা গর্বের বিষয়, বিশ্বের দরবারে আমাদের তুলতে হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান, সিআইএ ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন, প্রায় ভারতবর্ষে 2300 থেকে 2500 রাজনৈতিক দল আছে। পৃথিবীর ইতিহাসে দেখলে দেখা যাবে, আজ পর্যন্ত সারা পৃথিবীর যত দেশ আছে তত দেশের রাজনৈতিক দলগুলোকে একদিকে করবেন, আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা করবেন ওদের থেকেও বেশি। এটাই আমাদের ডেমোক্রেসি, এটাই আমাদের বিউটি, এটা আমাদের গর্বের বিষয়। মাদার অফ ডেমোক্রেসি যারা জ্ঞান দেয় তাদেরকে বলা দরকার, যেটা আমাদের গর্বের বিষয়। ভারতবর্ষের এত ধরনের রাজনৈতিক দল আছে যেখানে তারা চাইলে কন্টেস্ট করতে পারবে। সেই সিস্টেমকে, এই বিউটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে কারা? এই অপদার্থ তৃণমূল কংগ্রেসের কিছু এমপি এমএলএরা, বিভিন্ন স্তরের নেতারা। এর বিরুদ্ধে যা ধর্ম রাজনৈতিক দলের উঠতে গিয়ে প্রশ্ন করতে হবে, ওনার কাছ থেকে জানতে হবে যে আমাদের বিউটি, আমাদের যে ভারতবর্ষের মহত্ব, গুরুত্বকে আপনি নষ্ট করতে চান কেন? আপনি কি বিরোধী মুক্ত রাজ্য চাইছেন? কেন্দ্র সরকার বিরোধী মুক্ত দেশ চাইছে, আর আমাদের রাজ্য সরকার
বর্তমান যে আছে বিরোধী মুক্ত রাজ্য চাইছে, কিন্তু আমরা ভুলে গেলে চলবে না, যেখানে ডেমোক্রেসিতে বিরোধী অপোজিশন যতই শক্তিশালী থাকবে ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে, এটা ভুললে চলবে না। তাই দুটোই সরকার বিরোধী মুক্ত করতে চাইছে, এদের বিরুদ্ধে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই চালিয়ে রাখতে হবে। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা কৃষক সহ যারা ইনফরমাল সেক্টরে কাজ করছেন তাদের ন্যূনতম মাসিক গড় আয় 24,000 যাতে হয় তার দাবি করছি। আমি শেষে একটা বিষয় বলে বিদায় নেব, কৃষকের বিষয় বলেছে। আমাদের পশ্চিম বাংলার কৃষকের ইনকাম কত জানেন আপনারা? কৃষিকাজ তো এখানে শহরের মানুষ কত করে না, কিন্তু আপনাদেরও জ্ঞাতার্থে জেনে রাখা দরকার, কারণ পশ্চিম বাংলার 50% মানুষ কৃষিকাজের সাথে সরাসরি যুক্ত, 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। এটা আমার তথ্য নয়, বিধানসভার শাসক দল দেওয়া তথ্য। আমাদের পশ্চিম বাংলার কৃষকরা এত ইনকাম করে, 22 নম্বর রাজ্য আমরা ইনকামের দিকে পরিবার পিছু। আগে ছিল বিলো 7,000। এই লাগাতার আমি 3-4 বছর শুধু মন্ত্রীকে আমি প্রশ্ন করতাম যে ইনকাম কত করছে আপনি বলুন, বলছে ইনকাম বেড়ে যাচ্ছে, বেড়ে গেছে 3 গুণ। আমি বলতাম ফিগার কত বলুন, ফিগার বলতো না, আর শুধু বলতো 3 গুণ বেড়েছে। যতবার জিজ্ঞাসা করেছি বলে 3 গুণ বেড়েছে, ফিগার বলতো না, কিন্তু আমি তথ্য দিতাম বিলো 7,000। রিসেন্ট একটা সম্ভবত নাবার্ডের একটা বা নাবার্ড না আপনার পার্লামেন্টের কোন কোশ্চেন উত্তর সেশনে একটা তথ্য পেলাম পার্লামেন্টের, সেখানে বলা হচ্ছে 7,800 কত টাকা এখন বেড়েছে, মানে 1,000 টাকা মতো ইনকাম বেড়েছে মাস গেলে। এটা কি বাড়া হলো? একটা কৃষক মাস গেলে কত ইনকাম করছে পশ্চিম বাংলায়? এই 8,000-এর নিচে। কেন? হরিয়ানার কৃষকরাও কৃষক, ওয়েস্ট বেঙ্গলের কৃষকরাও কৃষক। হরিয়ানার কৃষকরা মাস গেলে 18,000 টাকা ইনকাম করে। জম্মু কাশ্মীরের আমরা নাম জানি তো, খুব চর্চিত। সেই জম্মু কাশ্মীরের কৃষকরা মাস গেলে 12,000-এর বেশি ইনকাম করে। আরো রাজ্য আছে মাস গেলে কেউ 22,000 টাকা ইনকাম করে। আর একটা রাজ্যের নাম বলবো, শুনলে আপনারা অবাক হবেন, মেঘালয়। ওখানকার কৃষকরা মাস গেলে 30,000 টাকার উপরে ইনকাম করে। মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000-এর উপরে ইনকাম করে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাস গেলে 8,000-এর নিচে ইনকাম করে। এই বৈষম্যতা কিভাবে দূর করা যাবে? দেখলে দেখা যাবে মেঘালয়ে 360 হেক্টর মতো মাত্র জমি আছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 80 লক্ষ হেক্টর জমি আছে চাষযোগ্য। তাহলে কেন আমাদের এত কম ইনকাম? মধ্যখানে দালাল ফুই ভরে ভর্তি হয়ে গেছে। আপনি কৃষক, আপনার উৎপাদিত ফসল আপনি বিক্রি করছেন 3-4টে দালাল মাধ্যমে, আর আমি কিনছি যেটা আপনি 2 টাকা বিক্রি করছেন সেটা আমি 42 টাকায় কিনছি, মধ্যখানে 40 টাকা খেয়ে নিচ্ছে। এই দালাল ফুই ভরের ব্যবস্থাটা আমাদেরকে বন্ধ করতে হবে। সাথে সাথে কৃষক ভাইদের সময়ের সাথে আপনার সাবসিডিতে কৃষিজ যন্ত্রপাতি অনেক সময় বিনামূল্যে চারা থেকে শুরু করে বহুত অন্য অনেক রকম জিনিসপত্র পাওয়া যায়, সেটা আমরা পাই না। ফলে আমার টাকা দিয়ে কিনতে হয়, কেনার জন্য ওই টাকা খরচ হয়ে যায়, ইনকামটা আমার কমে যায়। তাই বন্ধুগণ, আপনাদের বলবো যে আমাদের সজাগ সতর্ক থাকতে হবে। সামনে 2026 সাল আসছে, ওই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির খেলায় আমরা মাতব না। আমরা এখানে অশোকনগর থেকে বিধায়ক নির্বাচিত করে বিধানসভায় পাঠাবো। বিধানসভায় গিয়ে তিনি এই অশোকনগরের মানুষের জমিতে এই কল্যাণী স্প্রিং মিলকে টেক্সটাইল হাব করার যে দাবি আমরা রেখেছি, বিধানসভার মধ্যে গিয়ে সেই আওয়াজ তুলবো। আমরা বিধানসভার মধ্যে গিয়ে আওয়াজ তুলবো এখানে যে ইন্ডিয়ান অয়েলের নাকি ওএনজিসির নাকি গ্যাস বা তেল পাওয়ার সম্ভাবনা আছে। ওই গ্যাস বা তেল চাই পাক না কেন, যে রেভিনিউ আসবে রেভিনিউর একটা অংশ অশোকনগর বিধানসভার মানুষের উন্নয়নের স্বার্থে খরচ করতে হবে। এই দাবি আমরা বিধানসভার মধ্যে তুলবো।